হাদি যেটা বললো আমি হাদির সঙ্গে একমত, মানে জোটের প্রতীকের ব্যাপারে। আমি একটা প্রস্তাব দিতে চাই, যদি কেউ জোটের প্রতীকের নির্বাচন করতে চায়, আমি ধানের শীষ নিয়ে করবো, তাহলে তার দলের যে প্রতীকটা বাতিল করে দেখ। এক্স্যাক্টলি। ওই প্রতীকটা সে কি করবে? ওটা কি ঘরের মধ্যে বান্ধায় রাখবে? ইউজটা কি তার? সে তো একটা প্রতীক ঝগড়া করে নিছে না? যেমন ধরেন আপনি অনেক ঝগড়াঝাটি করে এনসিপি একটা প্রতীক পেয়েছে। একসময় যখন যেমন ধরেন দাঁড়িপাল্লা একসময়, না আমি বলি মাসুদ কামাল, আমি একটু বলি এখানে, যেমন দাঁড়িপাল্লা একসময় যখন জোট করেছে তখন ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে, আজকে যখন পরিবর্তিত হলো তখন দাঁড়িপাল্লা নিজেদের মার্কা নিয়ে করছে। আমি একটু বলি, এটা কিন্তু তখন জামাত ইসলাম নিষিদ্ধ, মানে তাকে থেকে তার মার্কা সরিয়ে দেওয়া হয়েছে 18 নির্বাচনে। ডাক্তার এখন এর মানে কি, ধরেন আমরা যদি সেটাই রাখি তাহলে কি আমরা নতুন কোনো ভাবে গ্রো করব না? মানে এই আমি সেটাই বুঝতে চাচ্ছি যে সাধারণ মানুষের কি পাবে এখান থেকে। আসলে জায়গাটা বলি, এনসিপি শাপলা কলি পেল, তারপরে এখন তারা বিএনপির সঙ্গে জোট করলো, জোট করে তারা ধানের শীষ ইলেকশন করলো। তাহলে শাপলাগুলো যদি এত আন্দোলন করার দরকারটা কি ছিল? না একসময় এই শাপলাগুলো নিয়ে তো গ্রো করবে। আজকে যদি তারা জোট করে তাদের মার্কাটা ব্যবহার করে, প্রত্যেকটা যদি ব্যবহার করে, হোয়াট ইফ যে একটা সময় নিজেদের দলটা বড় হওয়ার স্টার্ট থাকে, তো এবার যদি বিএনপির সাথে জোট করতেই পারে না, এবং সে যদি শাপলাগুলিতে না করে ধানের শীষে করে, এত যুদ্ধ করে শাপলাগুলি আর এই শাপলাগুলি দিয়ে জীবনও সে গ্রো করবে না। এবং অন্য সকল পার্টি চায় তুমি যাতে গ্রো না করো, তোমার আমার মতো করে ব্যবহার করবো, এই জন্য যে আমার মার্কাতেই তোমার আসতে হবে, এটা সকল বড় পার্টির চাওয়া। ওকে, তো সেই ক্ষেত্রে এখন আসলে নির্বাচনের রূপটা কিরকম হবে? আমরা তো জোট নিয়ে অনেক কথা শুনছি যে কে কার সাথে জোট করবে। আপনার কি মনে হয় যে এই অঙ্কে কে কতটুকু এগিয়ে গেল, কার লাভ হলো, রাজনৈতিক লাভ কার হলো? রাজনৈতিক লাভ হলো বড় দলের। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, ধরেন আমার যে এলাকা, আমার যে নির্বাচনী এলাকা ধানমন্ডিতে, ওখানে ধরেন আপনার বিএনপি তো ওখানে কাউকে নমিনেশন এখনো দেয় নাই, ধরলাম উনি জোটের কাউকে দিলেন একজনকে, সে লোক তার মার্কা নিয়ে নির্বাচন ওখানে করে। ওখানে বিএনপির 2 জন খুব বড় প্রার্থী আছে, খুব সিরিয়াস প্রার্থী আছে, ওদের মধ্যে যদি যে কোনো একজন স্বতন্ত্র দাঁড়ায় যায় তাহলে কি হবে? ওখানে যে বিএনপির যে সলিড ভোটগুলো, তারা কেন্দ্রে যে ধানের শীষটা পেল না, ব্যালটে ধানের শীষ নাই, বিএনপি লোকটাকে নমিনেশন দেয় নাই, ধানের শীষ না পেলে সে কি করবে? প্রথম সে যায় ধানের শীষ খুঁজবে। অনেক প্রত্যন্ত মানে অশিক্ষিত লোকজন আছে ওখানে মোহাম্মদপুর এলাকায়, তারা প্রতীক ছাড়া কিছু বুঝে না। এখন যখন সে ধানের শীষ না পাবে তখন সে কি করবে? তখন সে কিন্তু জোটের লোকটাকে ভোট দিবে না, বরং ওই তাদের যে স্বতন্ত্র দাঁড়াবে তাকেই ভোট দিবে। এটাতে লাভ হবে ওই বড় দলটার। আচ্ছা, আর এই ছোট দলের বড় নেতা, এই জন্য সে এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে। যেমন আগেরবার দেখলাম মেনন সাহেব, ইনু সাহেব জীবনে এমপি হইতে পারতো না ভাই। তার ঢাকার মতো জায়গা থেকে মেনন সাহেব 2বার এমপি হয়েছে, জীবনে এমপি হইতে পারতো না। অনেক অফিস কাছে হারছিল সে একবার, গোলাপ ভাড়া কবি তার কাছে হারছিল। তো এটা তো সেই লোক, এত বিরাট নেতা, আন্তর্জাতিক পর্যায়ের নেতা। তো ওই নেতার ভাই ওই নেতাগিরিতে কাজ হবো না। আপনি জনগণের সঙ্গে সম্পৃক্ত হন, জনগণের সঙ্গে বেশেন। আমার তো বয়স হয়ে বুড়া হয়ে গেছে এখন। আমার ছাত্র জীবন থেকে দেখতেছি যে রাশেদ খান মেনন তার দলের মূল নেতা, একমাত্র নেতা, আর কোন নেতাই নেই। তো এই নেতাতে আমি কি করবো ভাই? নেতাতে কি করবো? মানুষের সঙ্গে মিশলে পরে যদি জনগণের মাঝখান থেকে নেতৃত্ব বেরিয়ে আসে, জনগণ আপনাকে নেতা বানাবে, দরকার নেই কোনো কিছু। এবং এতে কি হয়, আমি একটা কথা বলি, এতে যে জিনিসের ক্ষতিটা হয়, ইলেকশনে হয়তো বড় দলের লাভ হবে, কিন্তু বড় দলের একটা বড় ক্ষতি হয়। একটা এলাকায় অনেক দিন ধরে তারা রাজনীতি করতেছে, তো তাদের এই রাজনীতির কোনো মূল্য থাকে না। কিন্তু ওই ছোট দলের বড় নেতা এসে এমপি হয়ে যাচ্ছে, তাহলে কি মূল্য থাকলো রে ভাই? যেমন এই ঢাকা হাটে সাইফুল হক ভাই দাঁড়াইছে, খুব ভদ্রলোক, কোদাল মার্কা নিয়ে। কারণ উনি তো একটা দলের 1 নম্বর নেতা, উনার দলের 1 নম্বর নেতা না, জোটের সঙ্গে উনি আছে। এখন ওনাকে যদি দেয় তাহলে মির্জা আব্বাসকে বসাই দিতে হবে তো। তাহলে এটা কি আপনি মনে করেন এটা হলো? তো এইগুলি কিন্তু না রকম বিষয়। তাহলে এই লোকটা একদিন ধরে মির্জা আব্বাসের নাম শুনতেছে আমি সেই 80 দশক থেকে, বিএনপি করে লোকটা। তাহলে আমি একটু উদাহরণ দিয়ে বললাম খালি। তো এখন কথাটা হলো যে একটা লোক এত বছর ধরে বিএনপি করলো, এত বছর ধরে করলো, আমাত করলো, অমুক করলো, তমুক করলো, তার এত বছরের কন্ট্রিবিউশন একটা রাজনৈতিক ইকুয়েশনের কারণে সে নাই হয়ে গেল। ওইখানে উড়ে এসে জুড়ে বসতো আরেকজন। এটা হয় না রে ভাই, এটা উচিত, এটা রাজনীতির জন্য। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে জোট হয়ে
উড়ে এসে জুড়ে বসা ব্যাপারটা তো না, এখানে আমরা দেখি যে অনেক সময় একসাথে যুগপৎ আন্দোলনের কথাও এখানে আছে। যদি হঠাৎ করে শুধুমাত্রই ক্ষমতায় যাবার জন্য জোট হয় তখন বিষয়গুলো নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ হতে পারে, কিন্তু যারা একসাথে আন্দোলন করেছে, অন্যান্য দলে ছিল, সেই জায়গাতে উড়ে এসে জুড়ে বসা ব্যাপারটা হয় না। আর যদি আপনি উড়ে এসে জুড়ে বসার কথাই বলেন, তাহলে আমরা রাজনৈতিক কালচারে কি দেখিনি যে ব্যবসায়ী হঠাৎ করে আসলেন একজন, তিনি মনোনয়ন সেটাও তো নিশ্চয়ই না, সেটাও তো আছে, সেটাও তো আছে। এমনকি আপনার এমনও আছে যে দৃশ্য আপনাকে বেদনার্থ করেছে, সেই দৃশ্যকে উদাহরণ হিসেবে আনতেছেন কেন? আনতে চাই না, কিন্তু সেক্ষেত্রে আমরা এমনটাও দেখেছি যে আপনার যে দলেই, প্রতিটি দলে এরকম আছে, আমরা অতীতে দেখেছি যে খুব বেশি সময় না দেওয়ার পরে, যোগ্য না হওয়ার পর তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুই দলেরই ক্ষতি। এক নম্বর হলো যে দলটা, সেই দলের যারা নিবেদিত প্রাণ নেতাকর্মী, তারা ক্ষতিগ্রস্ত হয়। আবার ধরেন রাশেদ খান মাইনের দলটা ধরি, অথবা ইনুর দলটা ধরেন, ইনু সাহেবের দল জাসদ একটা বড় দল ছিল মোটামুটি এক সময়। সেই দল এই একটা আসন পাওয়ার জন্য, আরেকটা আসন পাওয়ার জন্য, ওনার প্রিয় এক ভদ্রমহিলাকে আসন দেওয়ার জন্য ওনারা কি হলো, যে শেখ হাসিনার ভিত্তি পরিণত হয়েছিল তো। ওনার জন্য পলিটিক্স ছিল, সেই পলিটিক্সটাকে উনি জনার্দনে দিয়েছে কেবল নিজে এমপি হওয়ার জন্য এবং নিজে মন্ত্রী হওয়ার জন্য। তাহলে ওই রাজনীতিটা ধ্বংস হয়ে যাচ্ছে।